সিজান মাহমুদ। সিজান মাহমুদ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সাহিত্যিক, গীতিকবি, ছড়াকার এবং কলামিস্ট। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসা বিজ্ঞান চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করেন বাংলাদেশের বারডেমে স্বাস্থ্য শিক্ষা বিভাগে। এরপর আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ফেলোশিপ নিয়ে চলে যান হার্ভার্ড মেডিকেল স্কুলে। ওখান থেকে এমপিএইচ এবং পিএইচডি ডিগ্রি লাভের পর তিনি ওহাইও মেডিকেল ইউনিভার্সিটি ও বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন। ভাই কেমন আছেন? ঈদ মোবারক। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। চলেন গল্প করা যাক। আসুন। কেমন আছেন? বাহ, অসম্ভব নান্দনিক সুন্দর বাড়ি আপনার, একেবারে মুগ্ধ। চলুন গল্প করা যাক। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, ঈদের আনন্দে মশগুল। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনাকে যদি ছেলেবেলার প্রশ্ন করি, যে ছেলেবেলা আপনি এত গুণে গুণান্বিত, এই ব্যাপারটা শুরু হয়েছিল কবে থেকে? ছোটবেলায় তো আর গুণাবলীর কথা কিছু জানি না। পড়াশোনা করতাম খুব মনোযোগ দিয়ে এবং পড়াশোনায় ভালো ছিলাম। তো পড়াশোনায় ভালো থাকলে যেটা হয় যে আর কি করব না সেগুলো নিয়ে অনেকে সন্দিহান থাকে। আমি সেরকম ছিলাম না। যেমন প্রচুর বই পড়তাম। আমার ছোটবেলায় আমার মা খুব বই পড়তেন। এবং তিনি যখন বইটা পড়ে শেষ করে মাথার কাছে রেখে দিতেন, দিয়ে হয়তো কাজের জন্য উঠে গেলেন, আমি সেই বইটা আবার পড়ছি। এইভাবে প্রচুর বই পড়তে পড়তে ক্লাস 6-এ যখন পড়ি, তখন একটি যাত্রা পালা হলো আমাদের গ্রামে। গ্রামের ছেলেরা অভিনয় করে, কিন্তু মেয়ে অভিনয় শিল্পী তো পাওয়া যায় না, সে যাত্রা দলকে ভাড়া করে আনা হয়। তো ওরা নিয়ে এলো 3 কন্যা ছিল সেই যাত্রা দলে। আর সবচেয়ে আমাকে যে আকৃষ্ট করেছিল ওদের ঢোলক এবং হারমোনিয়াম বাদক। তার মানে আপনি গানে মানে মুগ্ধ হয়েছিলেন। এবং আমি ওই যাত্রা দলে ছোট্ট একটা একানির অভিনয় করি, যারকে প্রচুর গান গাইতে হয় ওই যাত্রাতে। তো সেটা করতে গিয়েই ওই যাত্রা দলের সাথে ক্লাস 6-এ যখন পড়ি তখন পালিয়ে যাই। গিয়ে ওখানে ওদের সাথে কিছুদিন লুকিয়েছিলাম আর কি। তখনই হারমোনিয়াম, তবলা, ঢোল এগুলো শেখা। মায়ের নামটা যদি বলতেন? আমার মার নাম ফিরোজা বেগম। আচ্ছা। নজরুল গীতির শিল্পী ফিরোজা বেগমের নাম, এবং তিনিও নজরুল গীতি ভীষণ পছন্দ করতেন, গাইতেনও মাঝে মাঝে। আমার ভিতরে যদি গান বা কবিতা, কোনো শিল্পের কিছু এসে থাকে, সেটা বোধহয় মায়ের কাছ থেকে পাওয়া। আচ্ছা আচ্ছা, এই যে চমৎকার একটা দৃশ্য, আমি ঠিক এখন কল্পনা করছি যে মা খুব ব্যস্ত থাকেন, উনি হয় যখন খুব ভোরে উঠে সাংসারিক কাজে চলে যান, তখন তার রেখে যাওয়া বইটা আপনার পড়া, এভাবেই আপনি অনেক গল্প উপন্যাসের হাতেখড়ি আপনার। বাংলা সাহিত্যের বলা যেতে পারে যত ক্লাসিক লিটারেচার বাংলা সাহিত্যে আছে। তখন কার কার গল্প পড়তেন? ওই সময় রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তার মাথার কাছেই থাকতো। রবীন্দ্রনাথের সমস্ত গীতবিতান, নজরুলের, বঙ্কিম, শরৎচন্দ্র দুর্দান্ত পড়তেন শুধু না, আমার মা সেগুলো বিশ্লেষণও করতেন, মানে ক্যারেক্টার গুলোকে বিশ্লেষণ করতেন। তো একেবারে সেখান থেকে শুরু করে নিহার রঞ্জন গুপ্ত পর্যন্ত সব ধরনের লেখকের বই পড়তেন। আচ্ছা, একবার কথা ছলে আমি শুনেছিলাম যে আপনার বাংলায় হাতেখড়ি একজনের কাছে, যে স্লেটে বসে যে হাতেখড়িটা দেওয়া হয় একটা শিশুকে, সেটার একটা গল্প আছে আপনার। বাংলা লেখার হাতেখড়ি আমরা আসলে স্কুলে যাওয়ার আগে আমার বাবা, আমাদের বাড়ির, আমরা 4 ভাই 2 বোন ছিলাম, আমি সবার ছোট, আমাদের সব ভাই বোনদেরকে বাড়িতেই একজন পড়াতে আসতেন। এবং আমার জন্য তিনি ছিলেন খগেন মাস্টার বলা হতো তার নাম। পেশায় তিনি নাপিত, কিন্তু দুর্দান্ত সংস্কৃত জানতেন এবং অন্যান্য ভাষা জানতেন। তো আমার পড়া শুরু হয় বিদ্যাসাগরের প্রথম ভাগ দিয়ে,
ঘরে কিন্তু স্কুলে যাওয়ার আগে। বয়স কত? অনেক? আম অত আমার মনে নেই যে কত বয়স ছিল তখন, কিন্তু আমাদের কলা পাতাতে লেখা শিখাতেন ১ম এ। বাহ! যে কলা পাতায় লিখলে হাতের লেখা গোটা, গোটা হবে। বাহ! তারপর স্লেটে লেখা, এরকম আচ্ছা, আরকি। আচ্ছা। তো হ্যাঁ, আমার মনে হয় তার কারণেই কিনা জানি না, আমাদের সব ভাই-বোনের, বিশেষ করে আমার কয়েক ভাইয়ের লেখাও হাতের লেখা খুব সুন্দর। আমার জানা মতে আ আপনি এখানকার একটি মেডিকেল কলেজের একটি অনুষদে ডিন হিসেবে কর্মরত আছেন বর্তমানে। হুম। এই জার্নিটা আপনার কি করে হলো? মানে এত বড় একটা পজিশন, যেটা বলতে চাচ্ছি একটি অনুষদের একজন ডিন হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে কাজ করছেন। এটা আপনি অর্জনটা যদি আমাদেরকে বলেন। আম অবশ্যই এই এখানে একাডেমি সম্পর্কে, বিশেষ করে আমেরিকাতে একাডেমি সম্পর্কে আমি বলি যে কিভাবে শুরু হয়। একজন পিএইচডি অথবা মেডিকেল ডিগ্রি কিংবা দুটোর কম্বিনেশন এরকম হওয়ার পরে একটা ইউনিভার্সিটিতে ১ম এ ইন্সট্রাক্টর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ৭ বছর কাজ করার পরে অ্যাসোসিয়েট প্রফেসর, টেনিউর, তারপরে আবার ৬ বছর পরে একজন ফুল প্রফেসর হতে পারে। মেডিকেল কলেজগুলোতে। সব ইউনিভার্সিটি, সব লেভেলে। আচ্ছা। এইভাবেই যেতেই হবে তাকে। হুম, হুম। মাঝখান থেকে একটা বাইপাস করে যাওয়া যাবে না। তাহলে ধাপে, ধাপে এই ২০ বছর ধরে একজন ফুল প্রফেসর, টেনিউর প্রফেসর হওয়ার পরে হুম, এই ধরনের একাডেমিক পজিশন গুলো হয়। তো আমি এখানে আসার আগে যেমন অ্যাসিস্ট্যান্ট ডিন ছিলাম ফ্লোরিডাতে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিন থেকে অ্যাসোসিয়েট ডিন হয়েছি। এই যে ধাপগুলো, এখান থেকে ২০ থেকে ২২ বছর একটা ক্যারিয়ার থাকতে হয় এবং প্রত্যেকটা স্তরে মানে ওরা যেভাবে এভালুয়েট করে একদম এক্সিলেন্ট, এক্সিলেন্ট পেয়েই আসতে হয়। এর বাইরে কোনো শর্টকাট এদেশে নেই। তো জার্নিটা বলতে গেলে আমার হোল ক্যারিয়ারের জার্নি এখানে। ২০ সেই বছরের যখন জার্নি। ১ম এ পড়তে আসলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, ক্লিনিক্যাল ট্রেনিং করলাম। কিন্তু আমি একাডেমিতে থাকবো গোড়া থেকে আমার সিদ্ধান্ত ছিল। আমিও শুরু করেছি সেরকম ইন্সট্রাক্টর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফুল প্রফেসর, অ্যাসোসিয়েট এবং ফুল প্রফেসর। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিন, ডিন এভাবে আসা। তো এই জার্নিটা আম খুব সহজ না। হুম, এক কথায় বলা যায় আমি এখনো বাংলাদেশের অনেক ডাক্তার আছেন যারা স্পেশালাইজ করে প্র্যাকটিস করছেন ধরুন। হুম, তাদের আবার ওরা যখন একাডেমিতে অ্যাফিলিয়েশন নিতে চায়, হুম, হুম। তখন কিন্তু তাকে স্কলারলি কাজ এবং অন্যান্য কাজ দেখাতে হয় এবং রেকমেন্ডেশন লাগে। আমি প্রচুর সেটা করি। বাংলাদেশীদের মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু করে এরকম প্রফেসরশিপের জন্য যখন এপ্লাই করে রিকমেন্ডেশন লেটার এগুলো দেয়া করি। কারণ আমি জানি যে এই কাজটা কত তাদের বেগ পেতে হচ্ছে। এবং হয়তো প্র্যাকটিশনার হিসেবে একটা জায়গায় একজন যথেষ্ট ভালো করছে। কিন্তু তাকে আবার একাডেমিক জায়গায় পজিশন দিতে গেলে কিন্তু সে হয়তো জায়গাই পাচ্ছে না। কারণ একাডেমিতে যেতে হলে তাকে ক্লিনিক্যালও ভালো করতে হবে, রিসার্চেও ভালো করতে হবে, অথবা অন্য আরো দুটোতে ভালো করতে হবে, সার্ভিসে ভালো করতে হবে, স্কলারলি অ্যাক্টিভিটিস এ ভালো করতে হবে। এই সবের কম্বিনেশন না হলে শুধু একটা দিয়ে তারা পারে না। তো জার্নিটা খুব কঠিন, কিন্তু আমার জন্য খুব আনন্দদায়ক ছিল। যেহেতু আমি এটা করতেই চেয়েছিলাম আচ্ছা। জীবনে, যাকে বলা যায় পছন্দের কাজ আরকি। এত অর্জন, আপনার কখনো অর্জন কি বলে মনে কিছু হয় না নেই। যে আপনি সাধারণ মানুষের বাইরে চলে যাচ্ছেন? না, আমি সাধারণ মানুষ এখনো, চিরকাল আমার কাজকর্ম, জীবনযাপন দেখলে যে কেউ বুঝতে পারে যে আমি কোনোভাবে অসাধারণ থাকার চেষ্টা করি না। কখনো কি মনে হয় না হুম। আমি প্রচন্ড ব্যস্ত, আমার একটু বিশ্রাম দরকার? আমার তো মনে হয় যে আমি এত বেশি বিশ্রাম নেই যে আরো কত কাজ করার বাকি আছে সেগুলো করা হচ্ছে না, এরকম কারণ লাগে। আপনি কাজ করে আনন্দ পাচ্ছেন। আমি কাজ করে আনন্দ পাই এবং লাইফ এবং কাজ, ওয়ার্ক লাইফ ব্যালান্স যেটা হুম। খুব দরকার কিন্তু। আহ, কিভাবে সেটা করেন যদি একটু বলেন? সেটা সেটা আসলে খুব প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হয়। যেমন আমি খুব দ্রুত মনটাকে বদলাতে পারি। যে আমি হয়তো সারাদিন কাজ করলাম গবেষণা অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা মেডিকেল কলেজের একটা কারিকুলামের কোনো একটা জটিল তর্ক-বিতর্ক, এটা নিয়ে কিভাবে কাজ করা যায়, এরকম একটি বিষয়, কাঠখোট্টা বিষয়। তারপর হয়তো বাসায় ফিরে আমার মনে হলো যে আজকে একটা গান নিয়ে বসি, একটা নতুন গান করি। খুব দ্রুত। এই মনের পরিবর্তনটা খুব দ্রুত হয়
এবং যখন সেটা হয় আমার সারাদিনের ক্লান্তিটা কিন্তু আবার চলে গেল। আচ্ছা। আমি যথেষ্ট হেলদি লাইফস্টাইল থাকার চেষ্টা করি, পরিশ্রম করা, ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলো সবার জন্যই বলি, হুম। এগুলো মেনে চলা। তো যাতে আমার আপনি আরো এনার্জি পায় আরো মানে। এনার্জি থাকে শরীরে, এবং সবচেয়ে বড় কথা মনের ভেতরে প্রাণ শক্তি রাখতে হবে। এটাই আর কি। শরীর যতদিন আছে অসুখ টসুখ তো আসবেই, জেনেটিক্যালি আসবে, আমাদের মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে, সেগুলো প্রস্তুতি থাকতে হয়। কিন্তু সায়েন্টিফিক্যালি আমি তো এগুলোই শেখাই যে প্রবাবিলিটি, যেটা আমরা বলি সম্ভাবনাটাকে যতটা কমানো যায়, এটাও আমাদের একটা বিষয়, আমার একটা পড়ানোর বিষয়, কিভাবে আমরা রোগের সম্ভাবনা কমাতে পারি। চিকিৎসাবিদ্যার পাশাপাশি সাহিত্যেও তার সমান পথ চলা। ছড়া গ্রন্থ হাবিজাবি লেখার মাধ্যমে 1988 সালে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন এবং প্রথম গ্রন্থের জন্যই বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রদত্ত অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। তার লেখা পায়ের নিচে এভারেস্ট বাংলাদেশ টেক্সট বুক বোর্ড ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হয়েছে 1996 সালে। মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের গৌরবজনক ভূমিকার কাহিনী নিয়ে লেখা অপারেশন জ্যাকপট 1991 সালে প্রকাশিত হলে সুধী মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। নিরীক্ষাধর্মী জাদু বাস্তবতা আর সাইকো অ্যানালিটিক উপন্যাস অগ্নিবালক প্রকাশিত হয় 2009 সালে, যা সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। এবার আপনার যাত্রার গল্পটা বলেন, কি করে যাত্রা দলের সাথে পালিয়ে যাওয়া, ফিরে আসা? যাত্রা দলের ব্যাপারটা ছিল, আমি যখন ক্লাস 6-এ পড়ি, গ্রামের ছেলেরা পরিকল্পনা করলো যাত্রা করবে। তো যাত্রা পালার নাম রক্ত মাখা প্রভাত। বাহ! হ্যাঁ, দুর্দান্ত। সেখানে একটা একানী মানে হলো শিশু শিল্পী। আচ্ছা। যাত্রাতে তাদেরকে একানী বলা হয়। একানীর চরিত্র আমাকে করতে হবে। সেটি হলো রাজার পুত্র, আর নায়িকা হলো রাজার বোন, আর ভিলেন হলো রাজার বন্ধু, যে এসে ভিলেন হয়। তো এই যাত্রাপালাতে যেহেতু গ্রামে মেয়েরা অভিনয় তেমন একটা করে না, তখন করা হয় কি, মূল যাত্রা দলকে ভাড়া করে আনা হয়। তারা এই নারী শিল্পীদেরকে দেয় এবং সাথে যন্ত্র অনুষঙ্গ দেয়। তো সেরকম একটি যাত্রা দল এসে আমাদের বাড়িতে থাকলো এবং আমরা যাত্রা পালাটা সম্পন্ন করলাম। তো ওদের সাথে করতে গিয়ে যে গান করছি, ওদের সাথে আমার গানের রিহার্সেল হচ্ছে, বন্ধুত্ব হয়ে গেল। তারপর ওদের যে হারমোনিয়াম ঢোল বাজাতো এই গ্রুপটার সাথে, এইটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, ওদের ঢোল বাজানো। তাহলে গানের শুরুটা কি বলতে পারি বলা যায় এখান থেকে। তো যাত্রা দলে অনেকগুলো গান ছিল আমার নিজের গাওয়া, যে শিশু শিল্পী হিসাবে। তারপর যেটা হলো যে ওদের যখন ট্রেনে আমরা বিদায় দিতে গিয়েছি জামতল স্টেশনে, আচ্ছা, তো তখন ওই 3 বোন ছিল যারা এই অভিনয়ের আসছে। ওদের মেজজনের নাম ছিল মালতী। আচ্ছা, ওর সাথে আমার বেশি খাতির। তো মালতী বলছে, যাবি আমাদের সাথে? আর আমি, আমার ভাই বা অন্যান্য যারা বন্ধু বান্ধব সবাই বিদায় দিতে গেছে, ওরা তো গল্পে মশগুল। আমি ওদের চোখ ফাঁকি দিয়ে ট্রেন যখন ছেড়ে দিয়েছে লাফ দিয়ে উঠে পড়েছি এবং ওই যাত্রা দলের সাথে চলে গেছি। তো ওদের সাথে গিয়ে যতদিন ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার বাবা খুঁজে বের করে আমাকে ধরে নিয়ে না আসে, এই ততদিনেই বরং গানের মেলা কিছু আসলে শেখা, হারমোনিয়ামটা বাজানো শেখা, ওদের সাথে তবলা ঢোল এগুলোর হাতে খড়ি। তো ওটাই বলা যায় আমার গানের সূচনা। আচ্ছা, আচ্ছা, গান নিয়ে শুরু আর কি। আমি যে জিনিসটা বুঝলাম আপনার কথা শুনে, যে সেই সময়কার যাত্রা দলের যারা গান গাইতো বা নাচতো, তারা অনেক মানে খুব বড় মাপের শিল্পী ছিলেন। তারা মূলত শিল্পী। আচ্ছা, তাদের যে শিল্প চর্চা আমি দেখেছি বংশ পরম্পরায়, সেটা আমার তো মনে হয় যে এখন অনেকে নাটকে অভিনয় করে যারা তাদের ধারে কাছেও না। আমি তো নিজেও পরে মঞ্চ নাটকের কলা কৌশল নানান কিছু শিখেছি মঞ্চ নাটক করে, না আমরা নাট্যকেন্দ্রের সদস্য ছিলাম তৃষ্ণা আমি দুজনেই। তো তখন শিখতে গিয়ে বুঝেছি যে ওই যাত্রাপালার মেয়েরা বা ওখানে যারা অভিনয় করে তারা কতটা শিক্ষিত ছিল এই ব্যাপারে, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে।
পড়াশোনা করেছেন, প্রচুর বই পড়েছেন, লেখালেখিটা কেমন করে শুরু? লেখালেখির শুরু বলা যায় সেই বই পড়ার মধ্য দিয়েই। আচ্ছা। যখন ছোটবেলায় দেখতাম আমার মা সারাক্ষণ বই পড়তেন। হুম, হুম। বাংলা সাহিত্যের যত ক্লাসিক লেখা থেকে শুরু করে রবীন্দ্রনাথ, বঙ্কিম থেকে শুরু করে একেবারে হুম। নিহাররঞ্জন গুপ্তের কিরিটি আচ্ছা। সব পড়তেন তিনি। তো ওই ছোটবেলাতে আমি যেহেতু ছোট ছেলে, হুম, হুম। সবার ছোট, সবসময় মার সাথে থাকতাম। আচ্ছা। মা বইটা পড়া শেষ করে হয়তো মাথার কাছে রেখে চলে গেলেন কাজে সকালে উঠে বা নামাজ পড়তে এরকম ছিল। আ তখন আমি ওই বইটা আবার শুরু করতাম। তো তাতে যেটা হয়েছে যে অনেকটা ইচড়ে পাকার মতো অল্প বয়সে অনেক বড়, বড় বই পড়া হয়ে গেছে যেটা বুঝতে পারি নাই। আচ্ছা। আ কিন্তু যখন আরেকটু বড় হলাম ওই বইগুলো আবার পরবর্তীতে আবার পড়লাম। এরকম এই পড়তে, পড়তে বোধহয় মানুষের মধ্যে লেখার বিষয়টা চলে আসে। আচ্ছা। আমারও মনে হয় যে আমারও একটা গল্প আছে যেটা আমি বলতে চাই। হুম, হুম। আমারও একটা বলার ধরন আছে যেটা আমি ধরতে চাই। হুম, হুম। এ এই তাগিদ থেকেই লেখার শুরু। তো লেখা ছোটবেলায় যা হয় আমরা কবিতা লিখি, দেয়াল পত্রিকায় বের হয়, স্কুলে হুম, ছাপা হয়। হুম। কিন্তু আমার সবচেয়ে আগে লেখা হলো গান ইন্টারমিডিয়েট বয়সে। আচ্ছা। যেটা সেই ইন্টারমিডিয়েট বয়সেই সেটা প্রচারও হলো জাতীয় টেলিভিশনে। হুম, হুম। আজকের শিল্পী কনক চাপা তার গাওয়া ২ টো গান, ১ম ২ টো গানই আমার লেখা ছিল। আচ্ছা। একটি ছিল অন্তরঙ্গ অনুষ্ঠানে, এলোমেলো চুল আর ললাটের ভাঁজ, কেন যে মনে পড়ে এই অসময়ে এটা। হুম, হুম। আর আমি নই সেই বনলতা সেন, এটা হলো যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে ফজলে লোহানী অত্যন্ত জনপ্রিয় উপস্থাপিত এবং সফল অনুষ্ঠান সফল ছিল অনুষ্ঠান ছিল। বিটিভির সেই হুম। সময়ে। আ আর আপনার ১ম বই কবে প্রকাশ হলো? ১ম বই প্রকাশিত হলো এটা 80s এর মানে শেষের দিকে এসে মাঝামাঝির দিকে আমি তখন আম মেডিকেলে জাস্ট ভর্তি হয়েছি এরকম। আচ্ছা। মানে ইন্টারমিডিয়েটের ঠিক পরপরই, বেশি হুম, আগে না, হুম, অনেক বয়সে না। হুম, আ ওটা ছিল ছড়ার বই আসলে। হুমায়ূন আহমেদের ছোট ভাই দিনরাত্রি প্রকাশনীর আহসান হাবীব। হুম, হুম, উনি বললেন যে, "আমি একটা প্রকাশনী সংস্থা খুলতে চাই। হুম। তা আমাকে আ এটা নিয়ে আমি লিখেছি খুব মজা করে যে উনি বলছে যে কার্টুনিস্ট। হুম। হ্যাঁ, যে আ আপনার বই শুধু ছাপলে তাহলে তো আমার দেউলিয়া হতে হবে। আচ্ছা, তো একটা বই করেন যেটার মধ্যে সবার গল্প থাকবে নামি দামি লেখকের। আচ্ছা। আর সাথে আপনার একটা বই আরকি ভাও প্রকাশ করে দিব। যাতে উতরে যায়। যাতে হুম, উতরে হুম, যায়। হুম, হুম। তো আমি লিখলাম হাবিজাবি ছড়া গ্রন্থ, খুব ছোট একটা বাহ! বই। তো সেই ছড়া গ্রন্থটা জাতীয় পুরস্কার পেল শিশু একাডেমি শীর্ষ থেকে। একাডেমি পুরস্কার। একটা পুরস্কার আপনার পেল। ১ম পুরস্কার। ১ম বই, ১ম পুরস্কার। এবং ওই অন্য বইটিও বেশ ব্যবসা সফল হলো। আচ্ছা, ওটা নির্বাচিত রহস্য গল্প ছিল। আচ্ছা, কালেকশন ছিল। আচ্ছা, তো তখন উনি বলেছিলেন যে, "আমার ২ ভাইয়ের গল্পও নিতে হবে। কিন্তু সেটা আমি নিতে পারব না। আপনাকে এনে দিতে হবে। ওই পুলসেরাত পার হওয়ার আচ্ছা। দায়টা আপনার।" মোহাম্মদ জাফর ইকবাল এবং আর হুমায়ূন হুমায়ূন আহমেদের। আহমেদের কথা তো বলছেন। উনাদের কাছে আমার তখন বিশেষ করে হুমায়ূন আহমেদের সাথে অবাধ যাতায়াত আচ্ছা। এবং আমি এক কথায় গল্প নিয়ে আসলাম। শওকত আলী, শওকত ওসমান, সেলিনা হোসেন থেকে শুরু করে ১০ জনের ১০ টা গল্প। হুম, হুম। ১০ম জন আমি ছিলাম, এরকম আচ্ছা, আরকি। আচ্ছা। তো দুটো বই যখন সফল হয়ে গেল এবং শিশু একাডেমি থেকে ওই পুরস্কারটি আমার মনে হয় তখন তো খুব নজরে আসতো এগুলো। হুম। আমি জানি না এখন নানান কিছুর ভিড়ে, মিডিয়ার ভিড়ে এগুলো ঠিক থাকে না। পুরস্কারও নানানভাবে সত্যি কথা। ইয়া হয়। তো আ প্রকাশকদের কাছ থেকে তার পরের বইমেলাতেই ৬ টা বইয়ের অফার আসলো। বাহ! আর আপনার যাত্রা শুরু। আমার যাত্রা শুরু এবং ও বছর হুমায়ূন আহমেদের ৫ টি বই, আমার ৬ টি বই। এটা বিচিত্রার ২ পাতায় আরকি এর বিজ্ঞাপন আছে। এখনো মাঝে, মাঝে ওটা আমরা দেখি মজা করে। কি আ চমৎকার ছিল দিনগুলো। দিনগুলো খুব চমৎকার এবং মজার ব্যাপার হলো যে আমার মেডিকেল ফাইনাল পরীক্ষা। আচ্ছা। আমি সিদ্ধান্ত নিলাম যে পরীক্ষা দেব না। আহা! তার চেয়ে বরং বই লিখবো আগে। তো এটা মনে হয় সহজ কাজ না। আ যারা যারা মানে কতটা ভালোবাসা থাকলে আমি থাকলে এটা কতটা প্যাশন করতে থাকলে পারা যে যায়। হুম। পরীক্ষাটাকে ইগনোর করে কিন্তু আপনি ইগনোর করেননি। আপনি পরীক্ষাও দিয়েছেন। পরীক্ষাও দিয়েছি। এখন বলছি হ্যাঁ, পরীক্ষা হয় ৪ মাস পর, পর। আমার আচ্ছা, এক শিক্ষক ছিলেন যে যার অনুমতি লাগবে। আচ্ছা, তো উনি বললেন, "একটা গুড রিজন বলো। কেন তোমাকে পরীক্ষা দিতে দেব পরে আর আচ্ছা, এখন তুমি দিবা না?" আচ্ছা। তা আমি বললাম, "পরীক্ষা হয় ৪ মাস পর, পর। বইমেলা হয় ১ বৎসর পর, পর।" বাহ! ম্যাথমেটিক্যালি ওইটাই গুরুত্বপূর্ণ আমার কাছে। আচ্ছা, যাই হোক মজা করে বলি বাট তারপরে পরীক্ষা দিয়ে পাস করলাম এবং
আমার সবসময় ইচ্ছা ছিল যে ডাক্তারি পেশা আমি একদম ছেড়ে দেব না কখনো। আচ্ছা। বরং ডাক্তারিতে যে আসলে এরকম একাডেমিক মেডিসিন বলে একটা বিষয় আছে, আমাদের দেশে ওই কনসেপ্টই ওরকম নাই। হুম। যে যারা খুব স্পেশালাইজড করে গবেষণায়, মেডিসিন হলো এভিডেন্স বেসড। আচ্ছা। যে একটা এভিডেন্সের উপর তৈরি করে মানুষ প্র্যাকটিস করে। হুম, তো তারা তো শুধু গাইডলাইনটা ফলো করছে। কিন্তু হুম, গাইডলাইনটা তৈরি করছে কারা? হুম। তৈরি করছে একাডেমিক ফিজিশিয়ান, রিসার্চ। সায়েন্টিস্টেরা গবেষণার মধ্য দিয়ে। তো এটার যখন স্বাদ পেলাম এদেশে এসে, আমিও ক্লিনিক্যাল ট্রেনিং করতেই এসেছিলাম এখানে। হুম, হুম। তখন আমি মানে বলা যেতে পারে আরেকটা প্রেমে পড়লাম আরকি। আচ্ছা। এবং সেভাবেই আমি আরেকটা নতুন একাডেমিকে পেশার প্রেমে হ্যাঁ, পড়লেন। হুম, আচ্ছা, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলি। হুম, আ যেটা বলতে চাচ্ছিলাম যে এইমাত্র আপনি যেটা বললেন যে হুম, প্রচুর বই পড়তেন, বই পড়ার একটা নেশা ছিল হুম, হুম, এবং খুব ছোটবেলা থেকেই। হুম। আ সেই সময়ে বই পড়তে, পড়তে আপনার কাছে মনে হচ্ছে আমার একটা বই বের হোক, আমার কিছু কথা আমার মতো করে বের হোক। বই বের হোক এটা নিয়ে আমি কখনোই ভাবতাম না। বরং আমার একটা গল্প আছে, আমি গল্পটা বলতে বলতে চাই। চাই। আমি আচ্ছা, কিভাবে বলব সেটা কিন্তু ব্যাপার না। আচ্ছা। সেটা বই প্রকাশ করে হতে পারে, পালা গানের গান মাধ্যমে করে হতে হতে পারে। পারে, গান দিয়ে হতে পারে। আচ্ছা, আ আমি কখনো বই প্রকাশ নিয়ে আমার অবসেশন ছিল না যে আমার একটা বই ছাপতে হবে এরকম। আচ্ছা। এই সূত্র ধরেই আমি যদি প্রশ্নটা করি হুম, যে আপনার কি মনে হয় এখনকার প্রজন্ম হুম, সময়ের কিন্তু ব্যাপক একটা ফারাক আমরা দেখতে পাই। হুম, অবশ্যই। হ্যাঁ? হুম। তো এখনকার প্রজন্ম আপনার কি মনে হয় আপনার মতো করেই প্রচুর বই পড়ে তারা নতুন কোনো সৃষ্টি তৈরি করতে ইচ্ছুক বা যা সৃষ্টি করছে যে ফসলগুলো আমরা দেখতে পাই হুম। সেগুলো কি আপনাদের মতোই অনেকদিন ধরে মানে প্রজন্ম পর প্রজন্ম টিকে থাকবে? সেটা আসলে সময় বলবে। আমি আম আ প্রচুর বইমেলাতে গাদা, গাদা বই বের হয় এখন। হ্যাঁ, সেটাই। পাঠকই বলে দেয় যে কোন বইটা তারা পড়বে, পড়বে না, রেখে দিবে সময়ের জন্য। কিন্তু ১ সেটা শতক আগের হ্যাঁ, বইমেলা আর এখনকার বইমেলার কিন্তু অ আকাশ পাতাল আকাশ তফাৎ। পাতাল। কিন্তু আরেকটা বিষয়, আমি কারো লেখা নিয়ে কোন ধরনের নেতিবাচক কিছু বলতে চাই না। যার স্বাধীনতা আছে। কিন্তু একটা বিষয় অকপটে বলা যায়। এবং সেটা বলতে গেলে আমাকে অহংকারী বলতে পারেন, কিংবা আম ব আত্মম্ভরিতা এটা অনেকে বলার চেষ্টা করে। কিন্তু আসলে তা না। এটা বরং বেশি বিনয়ের সাথেই। যে আমি যখন লেখা শুরু করেছি, আমি একটু উপন্যাস লিখব। তাহলে উপন্যাস কি? উপন্যাসের ধারা কি? উপন্যাস বিশ্ব সাহিত্যের দরবারে কিভাবে এসেছে? সাহিত্য তত্ত্বে উপন্যাসের জায়গা কোথায়? হুম, এ সমস্ত কিছু পড়াশোনা না করে আমি লেখা শুরু করিনি। আজকে মানে আত্মম্ভরিতা যদি বলে তাহলে এইভাবে বলি যে অ্যা আমেরিকায় যা এরা যারা পড়াশোনা করে সাহিত্যে, তারা সাহিত্যের তত্ত্ব নিয়েই পড়াশোনা করে এরকম। যারা আচ্ছা, লেখে তারা লেখা নিয়ে পড়াশোনা করে। ওদের সাথেও যখন আমি কথা বলি ওরা বারবার জিজ্ঞেস করে, "তোমার মেজর কি লিটারেচার?" আচ্ছা। কেন জিজ্ঞেস করে? যে ওরা যে তাত্ত্বিক বিষয়টি একাডেমিক্যালি একটা স্কুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছে, সেগুলো নিয়ে আমি কথা বলছি। হুম, আমি বেশিরভাগ কেন, মানে একেবারে 99% যারা লেখে, বই ছাপে, যাদের সাথে আমি কথা বলেছি, তারা ওই বিষয়টি সম্পর্কে না জেনেই শুরু করে। এইটা বলা যায় অকপটে। কি না জেনে লিখলে কি ভালো হবে না? আমি তা কিন্তু বলছি না। আচ্ছা, জীবনানন্দ দাশও এটা নিয়ে পড়াশোনা না করেই লিখেছিলেন। কিন্তু আচ্ছা। জীবনানন্দ দাশ তার প্রস্তুতি তার মতো নিয়েছেন। সত্যি। আগের যুগে রবীন্দ্রনাথ ৮ম শ্রেণী পর্যন্ত পড়েছেন। হুম, কিন্তু রবীন্দ্রনাথের লেখা নিয়ে হাজার, হাজার পিএইচডি হচ্ছে। কেন? কারণ তার প্রস্তুতিতে কোনো কমতি ছিল না। আমি হুম, বিশ্ববিদ্যালয়ে গেলাম বা ডিগ্রি নিলাম, এতে কিছু যায় হুম, আসে না। তো আমি সেটা বলতে চাই যে এখনকার প্রজন্ম, এমনকি এখনো যারা আগের প্রজন্ম থেকেও যারা এখন লিখছে, তাদেরও এই প্রস্তুতির খুব অভাব দেখা যায়। আচ্ছা। আমরা বলি গ্রামার জানতে হয় না, ভাষা জানতে হয় না। এটা ভুল কথা। এক্কেবারে ভুল কথা। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে দুটো শব্দের আলাদা ব্যবহারের কারণে একটা বাক্যের মানে কিরকম পাল্টে যেতে পারে। সত্যি। তে এডিটোরিয়াল যারা কাজ করে বা মুদ্রণ যারা দেখবে তারা হয়তো বানানটা ঠিক করে দিতে পারে ২-১ টা। ভাব প্রকাশ তো বদলে দিতে পারবে না। পারে না। এটাই তো সেখানে লেখার স্টাইল। তো আমার মনে হয় ওইটা বলা যায় যে প্রস্তুতির খুব অভাব থাকে উপস্থিতি খুব এখন। অভাব। আপনার কিছু বই ইংরেজিতে অনুবাদ হয়েছে হু, হু, এদেশে। হু, হু। এ সম্পর্কে যদি কিছু বলেন? আম ২ টো বই অনূদিত হয়েছে। এটি 'অগ্নিবালক' আমার একটি উপন্যাসের ইংরেজি অনুবাদ, 'ফায়ারবর্ন'। এটি হুম, হুম। অনুবাদ করেছেন আসলে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ইংলিশ লিটারেচারের প্রফেসর ডক্টর ফায়েজা হাসানা। তিনি নিজেও লেখিকা এবং আ তিনি আ অনুবাদ সাহিত্য নিয়েই পড়ান এদেশে। আচ্ছা।
এটি বের করেছে কিন্তু অস্টিন ম্যাকলি, যে প্রকাশনা সংস্থাটা লন্ডন বা ইংল্যান্ডের, আচ্ছা। কিন্তু ওদের শাখা আছে আমেরিকা সহ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। আর এই বইটি অনুবাদ করেছেন সাগর চৌধুরী। উনি বিবিসির জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন, কলকাতার অপারেশন মানুষ। জ্যাকপট এটি হলো মুক্তিযুদ্ধের এর উপরে। সেই অপারেশন জ্যাকপট নিয়ে প্রথম লেখা বই, ডকু উপন্যাস যেটাকে আমি বলি। এই দুটো অনুবাদ হয়েছে। সায়েন্স ফিকশনে কি করে এলেন? সায়েন্স ফিকশন আমার খুব প্রিয় জানরা। আমি যেহেতু মেডিকেল সায়েন্সের মানুষ, এবং আমার সায়েন্স ফিকশন গুলোতে দেখবেন মেডিকেল সায়েন্সের আমি নতুন নতুন বিষয় নিয়ে আসি, যেগুলো কিছু কিছু ইতিমধ্যেই দেখা গেছে বাস্তবে চলে এসছে। যেমন সায়েন্স বেজ অ্যাডভেঞ্চার সমগ্রতে আমি 2010-এ লিখেছিলাম কিভাবে ভাইরাসকে পাল্টে দিয়ে মানুষের একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করা যায়, যেটা কোভিড কোভিড হলো। পরবর্তী। কিংবা আমি সেই 1992 সালে লিখেছিলাম গ্যাস হাইড্রেট আমাদের পতেঙ্গা এবং কক্সবাজারে পাওয়া, যেখান থেকে এনার্জি হতে পারে, সেটা আমরা 2022 সালে 23 সালে দেখছি আসলে পাওয়া যাচ্ছে। তো আমি টেলেমিয়ার এবং মানুষের যে লংজিভিটি, এটা নিয়ে আয়ুষ্কাল ত্রিমিলার প্রেম একটা উপন্যাস লিখেছি, যেটা সায়েন্স ফিকশন, কিন্তু ঠিক তার 2 বছর পর ওই বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন যে ব্যক্তির গবেষণা এটা, তার নাম এলিজাবেথ ব্ল্যাকবার্ন। তো এই 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 ব্যাপারটা আমার কাছে খুব প্রিয়, কারণ বিজ্ঞানই তো আসলে সামনে এগিয়ে নেয় সমস্ত কিছু, সভ্যতা এবং সমস্ত কিছুকে। তা আগে থেকে দূর কল্পনা, জুল ভার্ন যেরকম করতেন, আসিমভ যেভাবে করতেন, এটা আমাকে সবসময় ইন্সপায়ার্ড করতো। আচ্ছা, তো সেভাবেই আর কি সায়েন্স ফিকশনে আসা। চমৎকার। লেখালেখির শুরু হলো আসলে ওই একই সময় থেকেই। আমি যখন গান করছিলাম তখন আমার একটা নোট খাতা ছিল, ডায়েরি ছিল। প্রতি বছর ডায়েরি লিখতাম। ডায়েরির মধ্যে আমি ছোট ছোট করে গান লেখা শুরু করি। মানে আমার প্রতিদিন যখন প্রথম, ডায়েরি। হ্যাঁ, আচ্ছা, প্রথম লেখা আসলে গান বলা যাবে। আচ্ছা। দেয়াল পত্রিকাতে লিখছি, হুম, এরকম ছোটবেলার যা যা শখের জিনিস মানুষ করে ওরকম ছিল ব্যাপারটা। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ফার্স্ট ইয়ারে, ততদিনে আমি বেশ কিছু গান লিখে ফেলেছি হুম, এবং ততদিনে ঢাকায় এসেছি পড়াশোনা করার জন্য সিরাজগঞ্জ থেকে। হুম, হুম। এই ঢাকায় এসে আমি এই গান লেখার সুযোগ পেলাম প্রথমে বাংলাদেশ টেলিভিশনের যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে, ফজলে লোহানী। ফজলে লোহানীর, এবং সেই অনুষ্ঠানে সেই শিল্পী ছিলেন আজকের কনক চাপা। আচ্ছা, তার জীবনের প্রথম গাওয়া গান, দুটো গানই লেখাও প্রথম আমার, গাওয়ার দিক থেকেও প্রথম দুটো গান। আচ্ছা। এলোমেলো চুল আর ললাটের ভাঁজ, কেন যে মনে পড়ে এই অসময়ে, এটা অন্তরঙ্গ অনুষ্ঠানে। আর আমি নই সেই বনলতা সেন, এটা হলো যদি কিছু মনে না করেন যদি অনুষ্ঠান। কিছু মনে না করেন, অন্তরঙ্গ, এই অনুষ্ঠানগুলো বিটিভির খুবই একটি মানসম্পন্ন জনপ্রিয় এবং অনুষ্ঠান ছিল। জনপ্রিয় হুম, অনুষ্ঠান ছিল। চ্যানেলগুলোর। হ্যাঁ, আমার লেখালেখি বলতে আসলে গান লেখা দিয়ে শুরু। শুরু। আচ্ছা। তারপর ধীরে ধীরে আম গান লেখা থেকে আমার প্রথম বই বেরোলো, ছড়ার বই, হুম, হুম। হাবিজাবি, যেটি শিশু একাডেমি পুরস্কার পেল। একই সঙ্গে একটা গল্প সংকলন বেরিয়েছিল এবং ওই ওই পুরস্কারের পরে বোধহয় আর আমাকে ভাবতে হয়নি বই কি ছাপবো কি ছাপবো না। প্রতি আচ্ছা, মেলাতেই প্রকাশকরা ভিড় করতেন। প্রকাশকরা বলতো, আমার নিজেরও তখন নিজস্ব আইডিয়া কাজ করতো, যেমন মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের সত্যি ঘটনা নিয়ে অপারেশন জ্যাকপট, হুম, প্রথম ডকু উপন্যাস বাংলাদেশের, ওটা হুম, ওটা লিখলাম। হুম। আম, তারপর উপন্যাস একটা সিরিজ বের হলো, আচ্ছা, যেটা আম, জাতীয় সাহিত্য প্রকাশনী করেছিল বাংলাদেশের প্রধান লেখকদের মধ্যে, তারা আমাকে নবীন নবীন লেখক লেখক। হিসেবে। তো ওখানে লিখলাম মনের ঘুড়ি লাটাই উপন্যাস, বাহ! মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস, হুম, হুম, যেটা পরবর্তীতে সিনেমা করলেন শিশু একাডেমি, হুম। হারুনুর রশিদের পরিচালনায়, আচ্ছা, জাতীয় পুরস্কার পাওয়া প্রাপ্ত। হারুনুর আচ্ছা। রশিদ পরিচালক। এই তো এভাবে আম, লেখালেখির জগতে ঢোকা, এবং ছড়া থেকে গল্প, তারপর উপন্যাস, গান। অগ্নিবালক বের হওয়ার পর আম, আমার ছোট গল্প, তারপর সায়েন্স ফিকশন বেরিয়েছে অনেকগুলো। আচ্ছা। তো এরকম নানান জনরেতে লেখালেখি চলছে, এখনো চলছে। এই বহুমুখী প্রতিভার অধিকারী ডক্টর সেজান মাহমুদ 2 সন্তানের জনক। স্ত্রী এবং পরিবার সহ বসবাস করছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানেডিকাট অঙ্গরাজ্যে। তার স্ত্রী ডক্টর তৃষ্ণা মাহমুদ একসময় বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় নাট্যাভিনেত্রী ছিলেন। বর্তমানে চিকিৎসক হিসেবে কর্মরত।
চলচ্চিত্রেও তিনি তার বলিষ্ঠতার ছাপ রেখেছেন। তার প্রথম তথ্যচিত্র লাশ কাটা ঘর, এটি বাংলাদেশের ডোমদের জীবন নিয়ে নির্মিত হয়। এই তথ্যচিত্রটি রিচমন্ড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে 2014 অনারেবল মেনশন পুরস্কার লাভ করে। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মনের ঘুড়ি লাটাই অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গৌরব নির্মিত হয়েছে। এর নির্দেশনায় ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার হারুনুর রশিদ। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা সুজান মাহমুদ শিশু একাডেমি পুরস্কার 1988, আওয়ার প্রাইড অ্যাওয়ার্ড 2005, আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড 2006 পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। লাশ কাটা ঘর আপনার প্রথম ডকুমেন্টারি, এ ব্যাপারে যদি কিছু বলেন। লাশ কাটা ঘরের গল্পটা বলতে গেলে আমার যে এই যে মেডিকেল কলেজে পড়া সেই সময়ের গল্পটা বলি। আমি পড়াশোনা করতাম মিটফোর্ড, যেটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। মিটফোর্ড হাসপাতালে আমাদের যে ডোম যারা কাজ করত ওদেরকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছিল। তো যখন দেখতাম একদিন একটা ঘটনা ঘটে, যেটা এই ডকুমেন্টারিতে আমি ওটাকে ড্রামাটাইজ করে দেখিয়েছি। একই পরিবারের 4 জন, ওরা এই যে লাশ কাটে, ওদের তো সারাক্ষণ এক ধরনের স্ট্রেস থাকে। তো ওরা মাঠের মধ্যে তাস খেলছে আর একটু ড্রিঙ্ক করছে। তো ওদের পক্ষে তো আর দামি ড্রিঙ্কস কেনা সম্ভব না, ওরা রেকটিফাইড স্পিরিট খায়, এরকম টাইপের। হ্যাঁ, রেকটিফাইড স্পিরিট আর ফরমালিন, যেটা দিয়ে আমরা ডেড বডি প্রিজার্ভ করি, আচ্ছা, সেটা কিন্তু দেখতে প্রায় একই রকমের অনেক সময়। তো ভুল করে ওই ফরমালিন নিয়ে আসে এবং খেয়ে ফেলে, এবং ওই 4 জন একই পরিবারের সদস্যরা ওরা মারা যায়। এবং আমি ওই দিন ওখানে উপস্থিত ছিলাম, আমি ওদেরকে ধরে হসপিটালে নিয়ে গেছি। তারপর ধীরে ধীরে পরপর সারা রাতের মধ্যে 4 জনই মারা যায়। তো ওদের যখন ডেড বডিগুলো আনন্যাচারাল ডেথ যখন এটা কাটবে, তখন আমি জানতে পারলাম, এবং এটা আমাকে খুব স্ট্রাইক করে, যে ওদের ডেড বডি অন্য কেউ কাটছে না। কিন্তু কেন কাটছে না সেটা কিন্তু আমরা জানি যে ওরা যেখান থেকে এসছে বা কোথা থেকে এসছে, আমারও তখন মনে হলো যে এটা আমার জানা দরকার। ভারত থেকে তখন নিয়ে আসা, ইন্ডিয়া থেকে। কাস্ট সিস্টেম আছে, তো ওরা তো সবচেয়ে লোয়ার কাস্ট এরকম ধরা হয়, অচ্ছুত বলা হয়। তাহলে বাংলাদেশে তো এটা থাকার কথা না। বাংলাদেশের ধর্ম প্রিডমিনেন্ট মুসলমান এবং ইসলামে এই ধরনের কোনো ক্লাসিফিকেশন নেই। তাহলে কেন ওদেরটা কাটে না? এবং ওদের চাচাকে হয়তো ভাতিজার বডিটা কাটতে হচ্ছে, বাবাকে ছেলেরটা কাটতে হচ্ছে। এটা আমাকে ভীষণ রকমের মানসিক পীড়া দেয়। আমি এটা নিয়ে লিখেছি, তাতেও আমার মন ভরলো না। তখন ভাবলাম একটা ডকুমেন্টারি করবো, এবং প্রায় 3 বছর ওদের নিয়ে গবেষণা, লোক লাগিয়ে রীতিমতো। এবং মজার ব্যাপারে এটার মধ্যে দেখতে পাবেন যে তারা কিভাবে এলো, এটা নিয়ে কোনো ভালো তথ্য ছিল না। আমি রীতিমতো গবেষণা করে একদম অথেন্টিক তথ্য বের করে নিয়ে এসেছি। বাংলাদেশে যত ডোম এখন আছে, সবার পরিবার কিন্তু 2টো পরিবার থেকে আসছে, 2-3টা পরিবার থেকে আসছে, ওভাবে ছড়িয়ে গেল। আচ্ছা, তো এই লাশ কাটা ঘরের শুটিং করেছি আমরা, লাইভ শুটিং। আচ্ছা, এথনোগ্রাফিক ডকুমেন্টেশন যেটাকে বলা যায়, ওদের সাথে থেকে 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 4টা জেনারেশনের ইন্টারভিউ নিয়েছিলাম। 4 জেনারেশন। এখানে কোনো অভিনেতা কোনো অভিনেত্রী না, একদম ওরা রিয়েল লাইফ। আচ্ছা আচ্ছা। এবং ওরা, মজার ব্যাপার হলো যে ওরা তখন খুব চিন্তিত ছিল সরকারের সাথে ওদের চাকরি নিয়ে, এই জন্য ওরা কোথাও কোনো ইন্টারভিউ দিচ্ছিল না। আচ্ছা, ওরা যখন প্রথম জানতে পারলো, যে রাজা ভাই যখন জানতে পারলো যে আমি সেই মানুষ যে ওদেরকে, ওর আত্মীয়কে ধরে কোলে করে হসপিটালে নিয়ে গেছিলাম, কারণ ততদিনে তো আমাকে ভুলে গেছে, চেহারা মনে নেই। আচ্ছা, আমার তখন গোপ ছিল, শুকনা ছিলাম। আচ্ছা আচ্ছা। তো জানার পরে এই 4 জেনারেশন কিন্তু ওরা, এই যে চাচা, ভাতিজা, তাদের ছেলে, তাদের বাবা, তার বাবা, এরকম 4টা জেনারেশনকে আমি ইন্টারভিউ করি ওই ইয়ার মাধ্যমে। এবং এটা অনেকটা ইম্প্রোভাইজেশন টেকনিকে করা, মানে কথা হচ্ছে কোনো স্ক্রিপ্টেড না। আচ্ছা, শুধু নেরেশনটা স্ক্রিপ্টেড। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ এখন আমি আরো নতুন 3টা মুভির কাজ একসঙ্গে আসলে হচ্ছে। একটা ফিচার ফিল্ম হচ্ছে আমার গল্প নিয়ে। আচ্ছা, পরিচালক এবং প্রযোজক সবাই অন্য দেশের, এভাবে বলি। আর 2টো শর্ট ফিল্ম হচ্ছে শুটিং।
আম, এখন থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো হয়ে যাবে আশা করছি। আমরা নতুন অনেক কিছু পাচ্ছি আপনার কাছ থেকে। আশা করছি। আচ্ছা, নতুন গান? নতুন গান অনেকগুলো করেছি যেগুলো ধীরে ধীরে আম, যেমন রাঘব চ্যাটার্জি একটা নতুন গান করলেন, ওটা রেকর্ড হয়েছে কিন্তু ওটা এখনো ভিডিও করে আমি ইউটিউবে দেইনি, চ্যানেলে। আর একটা নতুন গান আসছে নচিকেতার, যেটা আপনার লেখা? লেখা এবং সুর করা, যেটা আপনার সুর করা নচিকেতা and চক্রবর্তী উনি লেখা এবং গাবেন? সুর করা। আচ্ছা, এটা রেকর্ডিং হওয়ার কথা এই সামনের 2 সপ্তাহের মধ্যে। বাহ! তো দেখা অনেক যাক। চমৎকার কিছু আসছে আপনার কাছ থেকে। ধন্যবাদ। শৃঙ্খল শিখিয়েছে শৃঙ্খল ভেঙে দিতে আজ বেশ কিছু সঙ্গীত রচনা করেছেন, পরবর্তীতে যেগুলো প্রচন্ড জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো নেলসন ম্যান্ডেলা, আমি নই সেই বনলতা সেন, কোনো এক সুন্দরী রাতে, আমার দুচোখ দিয়ে বাঁচার মতো বাঁচতে চাই, আমি একা হলেই বুঝি, তবু ভালোবাসি আমাদের ঢাকা, এবং শহর থেকে একটু দূরে চল না। আজকে আমরা গান শুনব সেজান মাহমুদের কণ্ঠে, নেলসন ম্যান্ডেলা, শহর থেকে একটু দূরে চল না এবং তবু ভালোবাসি আমাদের ঢাকা। এখানে সকাল থেকে ঝরে কত ঘাম, এখানে কেউ বানাবে কারণে না, এখানে কেউ বা চলে রকেট গতিতে, কারো বা থমকে থাকে জীবনের চাকা। তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। এখানে কখনো আসে আর যমুগোল, পশু বা পুরোহিত বাঁধিয়েছে গোল, এখানে শান্ত ভোরে আমর একুশ, ধর্ম বিভেদকারী ফিরে পায় হুঁশ, মৃত্যুর দরজায় আসে স্বপ্ন, দিনের শেষে দেখি স্বপ্নটা ফাঁকা। তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। এখানে রাজপথে দুরন্ত মিছিলে ছুটে আসে কেউ, রেসকোর্স ময়দানে বজ্র কণ্ঠ ভাসে, বঙ্গবন্ধু যেন কবিতার ঢেউ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ধূলিকণা ঝরা পাতা দেয়াল লিখনে, রক্তের আলপনায় আঁকা। ধূলিকণা ঝরা পাতা দেয়াল লিখনে, রক্তের আলপনায় আঁকা। তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। ঢাকাতে রিকশায় আছে দামির হিস্সায় আছে, আছে দুর্ভিক্ষ আর জয়নুল, বিশ্ব বেহায়া আছে বিরিয়ানি পায়া আছে, কখনো বিতর্ক আছে রবীন্দ্র নজরুল। প্রিয়সী চত্বরে প্রাণের স্পন্দন আছে, ওই মেলা চারুকলা তত্ত্ব নন্দন আছে, আর আছে হুমায়ুন মিলনের উপন্যাস।
সাগর গীতিকার হয়ে যান সুরকার, গান গেয়ে করেন যে গানের সর্বনাশ। সাহসী সেই গানের শানিত বাণীতে, সাহসী সেই গানের শানিত বাণীতে সংগ্রামী সুর থাকা। তাই ভালোবাসি 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 আমাদের ঢাকা, তাই ভালোবাসি 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 আমাদের ঢাকা। এখানে সকাল থেকে ঝরে কত ঘাম, এখানে কেউ বানামি কারণে নাম, এখানে কেউ বা চলে রকেট গতিতে, কারো বা থমকে থাকে জীবনের চাকা। ভালোবাসি 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 আমাদের ঢাকা, তবু ভালোবাসি 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 আমাদের ঢাকা। কালো আফ্রিকার কালো চোখ থেকে মুছিয়ে দিতে দুঃখের জল, নেলসন ম্যান্ডেলা তুমি, তুমি সবার দুটি হাতে লোহার গড়া ধরে তাকিয়ে আছো। দৃষ্টির সীমানায় অগণিত মানুষের ঢল, নেলসন ম্যান্ডেলা তুমি। কালো কালো মানুষের দেশে, ওই কালো মাটিতে রক্তের স্রোতে শামিল, নেলসন ম্যান্ডেলা তুমি। অমর কবিতার অন্তমিল, তোমার চোখেতে দেখি স্বপ্ন মিছিল, অগুন্তি মানুষের হৃদয়ের বিল। শৃঙ্খল শিখিয়েছে শৃঙ্খল ভেঙে দিতে, আর রক্তের আলপনা মুক্তির মন্ত্রণা, বিপ্লবী শ্রমিকের হাতুড়ি দৃঢ়তার কাজ। শৃঙ্খল শিখিয়েছে শৃঙ্খল ভেঙে দিতে, আর রক্তের আলপনা মুক্তির মন্ত্রণা, বিপ্লবী শ্রমিকের হাতুড়ি দৃঢ়তার কাজ। কারাগার ভেঙে আসে প্রতিবাদী এক গামছিল, নেলসন ম্যান্ডেলা তুমি। অমর কবিতার অন্তমিল, তোমার চোখেতে দেখি স্বপ্ন মিছিল, অগুন্তি মানুষের হৃদয়ের মিল। মৃত্যুর দরজায় করাঘাত করে আসে যুদ্ধ, বিপ্লব আসবে আফ্রিকা হাসবে, অগণিত কালো হাত পৃথিবীকে করবে শুদ্ধ। মৃত্যুর দরজায় করাঘাত করে আসে যুদ্ধ, বিপ্লব আসবে আফ্রিকা হাসবে, অগণিত কালো হাত পৃথিবীকে করবে শুদ্ধ। মেঘের আকাশ হবে পতাকায় সুরভিত নীল, নেলসন ম্যান্ডেলা তুমি। অমর কবিতার অন্তমিল, তোমার চোখেতে দেখি স্বপ্ন মিছিল, অগুন্তি মানুষের হৃদয়ের মিল। কালো কালো মানুষের দেশে, ওই কালো মাটিতে রক্তের স্রোতে শামিল, নেলসন ম্যান্ডেলা তুমি। অমর কবিতার অন্তমিল, শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার মুক্তির দিন, শুভ হোক তোমার জন্মদিন।
শুভ হোক তোমার মুক্তির দিন। তো যাওয়ার সময় আমার একটা ছোট্ট উপহার, এটা লাশ কাটা ঘরের সিডি। সেই বিখ্যাত ডকুমেন্টারি লাশ সিডি কাটা এখন ঘর। কেউ দেখে না, কিন্তু সুভেনুর হিসেবে রাখার আমি জন্য। অত্যন্ত যত্ন করে রেখে দিব, এবং এটি একটি খুবই জনপ্রিয় বলবো না, বলবো যে খুবই এক 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 সমসাময়িক একটি সমস্যা নিয়ে উনি যে ডকুমেন্টারিটি করেছিলেন, এবং এটা সংগ্রহে রাখার মতো আমার কাছে অবশ্যই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশের গান আমার বাংলা, শহর থেকে একটু দূরে চল না, যেথায় সজনে গাছের পাতার ফাঁকে হলদে পাখির বল, তার পাতাতে দক্ষিণী বাতাস